বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থাটা মোটামুটি একটু ঘুরতে শুরু করেছে কয়েক বছর হলো। ভালো ভালো অভিনেতারা এখন বেশ কিছু ইন্টারেস্টিং কাজও করতে পারছেন নাটক, সিনেমা কিংবা ওটিটিতে। তাকদীরের মতো দুর্দান্ত একটা ওয়েব সিরিজ থেকে সোহেল মন্ডলকে পেয়েছি আমরা, যিনি রেগুলার কাজ করছেন এখন ইন্ডাস্ট্রিতে। আফরান নিশো, যিনি একই ধরনের প্রেমের নাটক করে এসেছেন দীর্ঘ সময়, তিনি কাইজার এবং সুরঙ্গ দিয়ে নিজেকে নতুন রূপে চিনিয়েছেন সবাইকে। অপূর্ব গোলাম মামুন চরিত্র দিয়ে নিজের পরিচিত সহজাত রোমান্টিক ইমেজটাকে ভাঙতে পেরেছেন। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমেরা মহানগর, তাকদীর, কারাগারের মতো আউট অফ দ্য বক্স কাজ করছেন। এই যে নতুন স্পেস, নতুন প্ল্যাটফর্ম, এক গাদা নতুন পরিচালক এসেছেন, এখন কিন্তু বেশ ইন্টারেস্টিং কাজ দেখতে পাওয়া যাচ্ছে এবং সাথে দেখা যাচ্ছে খুবই প্রমিজিং নতুন কিছু মুখ। আজকে কথা হবে সেরকম কিছু অভিনেতাদের নিয়ে, যাদের হয়তো এক দুইটা বা হাতে গোনা কয়েকটা কাজ আছে, যেগুলো দেখে দর্শকেরা রীতিমতো মুগ্ধ হয়েছেন, কিন্তু তাদের খুব বেশি কাজ দেখা যাচ্ছে না। সেটার কারণ যেটাই হোক, কথা সেটা না, কথা হলো এই ধরনের ভালো অভিনেতাদের বেশি বেশি ইন্টারেস্টিং প্রজেক্ট করা উচিত। এই ধরনের অভিনেতাদের বেশি বেশি রিকগনিশন পাওয়া উচিত, তাদের কথা মানুষের আরো বেশি বেশি জানা উচিত। তাই তাদের নিয়েই আলোচনা হবে আজকে। তো ভিডিওটা শুরু করবার আগে একটা অনুরোধ করে রাখি, আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাতে কাইন্ডলি একটা লাইক দিয়ে আসবেন। ইউটিউবে তবু আমাদের মোটামুটি একটা অডিয়েন্স বেস ক্রিয়েট হয়েছে, ফেসবুকে আমাদের কন্টেন্টগুলো ছড়িয়ে যাক, সেজন্যই ফেসবুক পেজটি খোলা। সেখানে আমাদের রেগুলার ভিডিও থেকেও অনেক ধরনের আলাদা কন্টেন্ট, মুভি রিভিউ ইত্যাদি টাইপের বিষয় থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কথা বলতে চাই আমাদের অন্যতম পছন্দের একজন অভিনেতা মোস্তফা মনোয়ারকে নিয়ে। এই লোকটার বেশিরভাগ স্ক্রিন প্রেজেন্স জাস্ট দুর্দান্ত। বাংলাদেশের থিয়েটার সিনারিওতে অন্যতম প্রমিনেন্ট থিয়েটার গ্রুপ পাঁচনাট্যে তিনি জয়েন করেছিলেন 1998 সালে। তার অভিনয় ব্যাকগ্রাউন্ড একদম সলিড। আমরা যতবার যত জায়গায় ওনাকে দেখেছি, মোটামুটি বেশিরভাগ জায়গায় হা করে তাকিয়েছিলাম। তাকে হয়তো আপনারা দেখেছেন গেরিলা সিনেমাতে কিংবা সুরঙ্গ সিনেমাতে, কিন্তু তার বেস্ট দুইটা কাজ এই দুইটার কোনোটাই না। বাংলার ওটিটির অন্যতম গ্রেটেস্ট কাজ হলো অনুলৌকিক অ্যান্থোলজি সিরিজটি। এত আউট অফ দ্য বক্স কিছু গল্প বলা হয়েছে এই সিরিজে, যেটা সহজাত বাংলাদেশে তো হয় না, ওপার বাংলাতেও খুব একটা হয় না। এই সিরিজের প্রথম পর্ব, যার নাম ছিল মরিবার হলো তার স্বাদ, এইখানে তিনি যে অভিনয়টা করেছেন, এটা পুরা নেক্সট লেভেল ছিল। চোরকির শুরুর দিকে আমরা খুব আহামরি এক্সপেকটেশনস রাখিনি, ভেবেছিলাম মোটামুটি কিছু কাজ হয়তো আসবে, বাট অনুলৌকিকের এই এপিসোডটা দেখে মোটামুটি থতমত খেয়ে গিয়েছিলাম। কি গল্প, কি অভিনয়, কি ডিরেকশন, পুরা ওয়ার্ল্ড ক্লাস একটা কাজ। এই এপিসোডটার গল্পটা এরকম যে একজন মেন্টালি আনস্টেবল লোক সুইসাইড করতে চায়, কিন্তু সুইসাইড যে এক্স্যাক্ট কিভাবে করবে সেটা নিয়ে বিভিন্ন ঝামেলায় পড়ে যায়। অদ্ভুত অদ্ভুত উপায় সে বের করে সুইসাইড করার। এর বেশি কিছু বললে আসলে গল্পটা বলে দেওয়া হয়ে যায়। 20-22 মিনিটের ছোট্ট কন্টেন্ট, পারলে দেখে নেবেন। তার আরেকটা ডেঞ্জারাস প্রজেক্ট ছিল লাইভ ফ্রম ঢাকা। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, যার সিনেমার রেহানা মাহারিয়ান নূর কান চলচ্চিত্র উৎসবে সিলেক্টেড হয়েছিল, তারই প্রথম সিনেমা হলো লাইভ ফ্রম ঢাকা। এই সিনেমাতে মোস্তফা মনোয়ারের পারফরমেন্স তাকিয়ে থাকবার মতো ভালো ছিল। এই সিনেমার পারফরমেন্সের কারণে তিনি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারও পেয়েছেন। জাগো বাহে হলো চোরকির আরেকটা অ্যান্থোলজি সিরিজ। সেখানে একটা এপিসোড আছে যার নাম লাইট ক্যামেরা অবজেকশন। সেখানে তিনি জহির রায়ানের চরিত্রে অভিনয় করেছেন। তৎকালীন পাকিস্তানের সেন্সর বোর্ডের সাথে ফ্রিডম অফ স্পিচ নিয়ে একটা তর্কের প্রেক্ষাপট হলো এই এপিসোডের কাহিনী। বেশ ইন্টারেস্টিং একটা কাজ ছিল, কিন্তু মোস্তফা মনোয়ার যেই ক্যালিবারের অভিনেতা, তার উচিত আরো বেশি বেশি কাজ করা। তার কাজ বছরে সর্বোচ্চ একটা বা দুইটা দেখতে পায়, তাকে ওটিটিতে বা সিনেমাতে আরো বেশি কাজে লাগানো উচিত বলে মনে হয়। আরেকজন দুর্দান্ত অভিনেতার কথা বলতে চাই, যার নাম হলো মোস্তাফিজুর নূর ইমরান। শক্তিশালী এই অভিনেতাকে আপনারা হয়তো গেরিলা সিনেমাতে দেখে থাকবেন, তবে তখন দেখে থাকলেও খুব একটা মনে থাকার কথা না। সেখানে তার চরিত্রটা খুব বড় কিছু ছিল না। তিনি অল্প অল্প প্রেমের গল্প, গাড়িওয়ালা, আলফা জাতীয় বেশ কিছু প্রজেক্টে কাজ করলেও ওইভাবে লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছেছেন আশফাক নিপুণের মহানগর ওয়েব সিরিজটি দিয়ে। সেখানে তার চরিত্রটির নাম ছিল এসআই মলয় কুমার। এই চরিত্রটার রাইটিং বেশ ভালো ছিল এবং সেখানে তার অভিনয়টাও ছিল খুবই খুবই ভালো। আসলে গল্পের ফরম্যাট যেটাই হোক, প্রতিটা ক্যারেক্টার যদি ওয়েল ডেভেলপ না হয়, তাহলে সেটার মান ভালো হতে পারে না একদমই। মহানগরের প্রায় প্রতিটা চরিত্রই ছিল বেশ ওয়েল রিটেন। মোস্তাফিজুর নূর ইমরানের সাটল অভিনয় এই সিরিজে খুবই ভালো লেগেছে আমাদের। তার আরেকটা দুর্দান্ত কাজ ছিল কাইজার। কাইজার সিরিজটা বাংলাদেশে ভালো রকমের সাড়া ফেলেছিল। কাইজারে তার চরিত্রের নাম ছিল অম্লান। কাইজারেও তিনি তার জায়গা ছিলেন অসাধারণ। কাইজারের অন্যতম সেরা দৃশ্য, সেই ড্রয়িং রুমের ঝগড়ার দৃশ্যটাতেও তার পারফরমেন্স ছিল একদম সলিড। বাদ দে না, শোন কি না, প্রসঙ্গ যেহেতু উঠছেই, তাহলে তোর নিকিতার কিডন্যাপ সম্পর্কে কিছু তথ্য দেওয়া দরকার। রাত তুই আর কথা বলিস না, তোরা সাফাই গাইতে হবে না। একটু আগে চোরকির যে অ্যান্থোলজি সিরিজটার কথা বললাম, জাগো ভাই, সেটার বাংকার বয় এপিসোডটাতেও তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। ওটিটি আসার আগে বাংলাদেশের বেশ কিছু তরুণ পরিচালকদের নিয়ে একটা বেশ ভালো অ্যান্থোলজি সিনেমা মুক্তি পেয়েছিল, যেটার নাম ছিল ইতি তোমারি ঢাকা। এইখানে বেশ কিছু ভালো শর্ট ফিল্ম ছিল। সালে সোভান অনিমের জুথি শর্ট ফিল্মটা আমাদের খুবই পছন্দের একটা কাজ। জিন্না ইজ ডেড কাজটাও বেশ ইন্টারেস্টিং ছিল। ঢাকার মোহাম্মদপুরে তো প্রচুর পরিমাণে বিহারি রয়েছেন, তাদের সাথে বাঙালির দ্বন্দ্ব তো সেই কবে থেকেই, সেটা নিয়েই এইটা একটা ইন্টারেস্টিং কাজ ছিল। এই ধরনের কাজ আজকাল দেখাই যায় না বলতে গেলে।
এই অ্যান্থোলজিতে নুহা সুমাইনেরও একটা শর্ট ফিল্ম ছিল এক্সট্রা নামে। এই শর্ট ফিল্মে দেখানো হয়েছে একজন এক্সট্রার জীবন। সিনেমা নাটক কিংবা ওয়েব সিরিজ বেশিরভাগ ফিকশনে কিন্তু এক্সট্রার ভূমিকা অনেক বেশি। প্রধান চরিত্র ছাড়াও বেশ কিছু গৌণ চরিত্র থাকে যেগুলোতে এক্সট্রাদের নেওয়া হয়। বেশিরভাগ সময় এক্সট্রাদের কোনো ডায়লগও ইভেন থাকে না, তাদের সাথে ব্যবহারও করা হয় যাচ্ছে তাই। নুহা সেরকমই এক এক্সট্রার গল্প বলেছেন এই শর্ট ফিল্মে। মোস্তাফিজুর নূর ইমরান বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট করেছেন, তবে বড় প্রজেক্টে তাকে মেইন কাজ করে কোনো প্রজেক্ট আসছে না। তার অভিনয়ের যে কোয়ালিটি, তাকে প্রধান চরিত্র করতে দিলে তিনি খুব দুর্দান্তভাবে সেটা করে আসবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে আমরা প্রধান চরিত্রে দেখতে চাই। এবার আরেকজন অভিনেতার কথা বলবো যিনি বেশ নতুন, একদম বেশি নতুন, কাজের সংখ্যাও খুবই কম, তবে অভিনয়ের দিক থেকে তিনি খুবই দুর্দান্ত। তার নাম হলো সায়েম বিন মুজিব। তাকে আমরা প্রথম দেখেছি শঙ্খ দাশগুপ্তের গুটি ওয়েব সিরিজে। এখানে তার চরিত্রটা একদম ছোট ছিল, তবে শঙ্খ দাশগুপ্তের পরের কাজ প্রিয় মালতী সিনেমাতে তার করা সুধীর চরিত্র ছিল চোখে পড়ার মতো। পদ্মায় এটাই তার প্রথম সিনেমা। মালতীর চরিত্রটা যখন ভয়ানক বিপদে পড়েছিল তখন উনার করা সুধীর চরিত্রটা তার পাশে এসে দাঁড়িয়েছিল। এই ভয়ানক বিপদের একটা মুহূর্তে তার করা চরিত্রটা একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করেছিল। এই চরিত্রটা করে তিনি মানুষের কাছে পৌঁছতে পেরেছেন খানিকটা হলেও, কিন্তু তার ক্যালিবার কিন্তু প্রধান চরিত্র করবার ক্যালিবার। তার অভিনয় শক্তি অসাধারণ। সিনেমাটা দর্শকদের ভালো লাগবে এতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু আমার জায়গাটা একটু সংশয় ছিল যে আমাকে কিভাবে নেবে দর্শক। তো ওই জায়গাটাতে প্রত্যাশার চেয়ে বেশি পাচ্ছি, এটা খুবই আনন্দের ব্যাপার। প্রাচ্যনাট্য থিয়েটার গ্রুপের কথা উপরে একবার বলেছি, তিনিও এই প্রাচ্যনাট্য থিয়েটার গ্রুপেরই মানুষ। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা বাংলা সাহিত্যের অন্যতম গ্রেটেস্ট উপন্যাস খোয়াবনামার মঞ্চ নাটকে তিনি তমিজের বাপ চরিত্রে অভিনয় করেছেন দীর্ঘদিন। সেটা থেকে আসলে বোঝা উচিত তার অভিনয়ের কোয়ালিটি কতটা। খোয়াবনামার যে অডিশন হয় ওখান থেকে আমাকে তমিজের বাপ ক্যারেক্টারটি দেয়। আমি কিন্তু তমিজের বাপের জন্য অডিশনই দেই নাই, আমি এক্সপেক্টই করি না যে এত বড় একটা ক্যারেক্টার পাবো। মঞ্চ থেকে ট্রেনিং প্রাপ্ত এই ধরনের অভিনেতাকে যত বেশি কাজে লাগানো যাবে তত ভালো কোয়ালিটির অভিনেতা আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে পাবো। এবার ছোট করে বলে রাখি প্রীতম হাসানকে নিয়ে। তাকে নিয়ে এত ডিটেলসে কিছু বলবো না, কারণ তার ক্যারিয়ার নিয়ে আমরা একটা ফুল কন্টেন্ট বানিয়েছি, সেটা দেখে নিতে পারেন সময় থাকলে। তবে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে প্রীতম হাসান আন্ডাররেটেড কিভাবে। প্রীতম হাসান মিউজিশিয়ান হিসেবে মোটেও আন্ডাররেটেড না, তিনি তো বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছেন তার মিউজিক দিয়ে। তবে তিনি অভিনেতা হিসেবে বেশ ভালো রকমের আন্ডাররেটেড। তাকে দিয়ে হার্ডকোর ক্যারেক্টার অ্যাক্টিং হয়তো করানো সম্ভব না, থিয়েটার ব্যাকগ্রাউন্ড বা হেভি অভিনয় ট্রেনিং না থাকলে যে কোনো চরিত্রের সাথে মিশে যাওয়া বেশ কঠিন একটা কাজ। তবে প্রীতম কিন্তু তার টাইপের ক্যারেক্টারগুলোতে খুব সাবলীল অভিনয় করেন। এবং নুহা সুমাইনের 700 টাকা শর্ট ফিল্মে তার অভিনয় খুবই ভালো ছিল, কিংবা শিহাব শাহিনের পরিচালনায় কাছের মানুষ দূরে থেকে কাজটাই দেখুন। কি ন্যাচারাল অ্যাক্টিং, কি ন্যাচারাল ডেলিভারি। কত নায়ক তো এই ধরনের সাধারণ চরিত্রে সাধারণভাবে করতে গিয়ে ওভার অ্যাক্টিং করে ফেলেন, কিন্তু প্রীতম একদমই তা করেননি। আমাদের কাছে এটাও মনে হয় যে তিনি বেশি অ্যাক্টিং করার ট্রাই করেননি দেখেই ব্যাপারটা এত সাবলীল ছিল। তার ভেতরে একটা অভিনয় সত্তা রয়েছে, সেটাকে নার্চার করলে তিনি আরবান ইয়ং চরিত্রগুলো খুব ভালো অভিনয় করতে পারবেন বলে মনে হয়। ভিডিওটি শেষ করি কিছু আর্টিস্টদের স্টেরিওটাইপটাকে ব্যবহার করার টপিকটা নিয়ে। বর্তমানে একটা প্র্যাকটিস খুব চলছে, সেটা হলো একজন যদি এক টাইপের ক্যারেক্টার করে একটু বিখ্যাত হয়ে যান তাহলে তাকে শুধু সেই ধরনের চরিত্রই অফার করা হয়। কারণ হয়তো তারা ধারণা করেন এই মানুষটা যেহেতু এইখানে এই চরিত্রটাতে খুব ভালো কাজ করছে, তাকে সেই একই চরিত্রতে আমরাও প্রজেক্ট করাই। কিন্তু এতে কিন্তু ভালো অভিনেতারা একটা রিপিটেটিভ চক্করে পড়ে যান। যেমন ধরুন আব্দুল্লাহ সেন্টু চরিত্রটা, পুনর্জন্মে তার চরিত্রটা সাকসেসফুল হওয়ার পর থেকে সব প্রজেক্টে এখন আমরা শুধু সেই চরিত্রটারই একটা ভার্সন দেখি। আপনি কারাগার ওয়েব সিরিজে তার চরিত্রটা দেখুন, মানে এইটা তো একদম সেম টু সেম চরিত্র। এই সেন্টু তো অভিনেতা বেশ ভালো, তাকে অন্য রেঞ্জে নিয়ে ট্রাই করে দেখুন, হয়তো সে অন্য চরিত্রগুলো বেশ ভালো অভিনয় করবে। সেটা তো চাপা পড়ে যাচ্ছে এই স্টেরিওটাইপের জন্য। কিন্তু কিংবা সুমন আনোয়ারের ক্ষেত্রেই দেখুন, অভিনেতা হিসেবে কিন্তু তিনিও খুবই দুর্দান্ত, কিন্তু তার চরিত্রের কোনো বদল আমি কখনো দেখি না কোনো প্রজেক্টেই। তাকে দিয়েও বেশ অসাধারণ কিছু কাজ করা সম্ভব অন্য রেঞ্জে। এই প্রবলেম কিন্তু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায়। অস্কার উইনিং অভিনেতা ম্যাথিউ ম্যাকানয় একটা ইন্টারভিউ বলেছিলেন ক্যারিয়ারে একটা টাইম এসে তাকে শুধু রোমান্টিক কমেডি সিনেমাগুলোতে রোল অফার করা হচ্ছিল, কিন্তু তিনি চাচ্ছিলেন একটু আউট অফ দ্য বক্স কিছু করতে। তিনি চাচ্ছিলেন ড্রামা সিনেমাতে অভিনয় করতে, কিন্তু সকল পরিচালক তাকে শুধু রোমান্টিক সিনেমাতেই নিতে চাচ্ছিলেন, কারণ সেই জন্যতে তিনি সাকসেসফুল ছিলেন। ফেইলার টু লঞ্চ, হাউ টু লুজ এ গাই ইন 10 ডেজের মতো সিনেমাগুলো বক্স অফিসে সাকসেস এনে দিয়েছিল তাকে, কিন্তু তার অভিনয় সত্তার ক্ষুধাটাকে মেটাতে পারেনি। তারপর একের পর এক রোমান্টিক সিনেমা রিজেক্ট করতে করতে তাকে মানুষজন প্রায় কাজ দেওয়াই বন্ধ করে দিয়েছিল, তবুও তিনি পিছু হটেননি। তারপর এক সময় তার কাছে ড্রামা গল্পের স্ক্রিপ্ট আসতে লাগলো। মাড, ডালাস বায়ার্স ক্লাব, ম্যাজিক মাইকের মতো অসাধারণ সব অভিনয় নির্ভর সিনেমাতে তিনি দুর্দান্ত পারফর্ম করে কয়েক বছরের মাঝে অস্কারটাও জিতে ফেলেন। আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে অনেক ছোট, কাজের সংখ্যাটাও অনেক অনেক কম। সেটাও একটা বড় কারণ হতে পারে অভিনেতাদের স্টেরিওটাইপ থেকে বের হতে না চাওয়ার, কারণ কাজ যায় আসছে সেটা করে ফেলাই আসলে বুদ্ধিমানের কাজ। তবে আমরা পরিচালকদের অনুরোধ করবো, প্রীতম বাদে যেসব অভিনেতাদের নাম আজকে আমরা বলেছি এই কন্টেন্টে, ওনারা সবাই দুর্দান্ত অভিনেতা। প্রীতম হাসানও ভালো অভিনেতা, তবে তার কথাটা আলাদাভাবে বলেছি বিভিন্ন কারণে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন। যাই হোক, এইসব অভিনেতাদের বিভিন্ন রেঞ্জে ফেলে অভিনয় করিয়ে দেখুন, ওনারা যে কোনো চরিত্রই খুব সহজে খুব ভালো রকম ভাবেই করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল নেক্সট টাইম, টাটা।